আমরা অফলাইন ক্লাস হবে, তাই না? আচ্ছা। জি, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। তো শুক্রবারে আমরা ওইদিকে যাব। আর আজকে আমরা থিওরিটিক্যাল অংশ যেমন বলছিলাম, আমরা গত ক্লাসে যেমন বলছিলাম, আহ, যে সভ্যতার বিকাশের ক্ষেত্রে আহ, মানে কি 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 আহ, প্রক্রিয়া কাজ করে, আহ, কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, সম্পদ, অনেক কিছু আহ, বলছিলাম। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আহ, সংস্কৃতির সাথে সভ্যতার যে কানেক্টিভিটি বা যোগসূত্রতা, সেই সংস্কৃতির সাথে সভ্যতার একটু মাইক্রোফোনটা যদি অফ করে রাখেন। আহ, আপনারা একজন মনে হয় মাইকটাকে অফ করতে হবে। আমি বন্ধ করে দিলাম, পরে আপনারা ইচ্ছা করলে খুলতে পারবেন, অসুবিধা নেই। আহ তো আমরা, what was more important is to find out the connection between culture and civilization, সংস্কৃতি এবং সভ্যতা। এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে সংস্কৃতির দুইটা ধারা, বস্তুগত এবং অবস্তুগত। তো অবস্তুগত ধারাটার সাথে সভ্যতার একটা যোগসূত্র আছে। অবগস্ত সূত্র বিষয়টাই যখন আরো বিকশিত হয় তখন সেটা সভ্যতা হয়, আর অবস্তুগত সংস্কৃতির কিছু অংশ আমাদের মধ্যে সংস্কৃতি হিসাবে থেকে যায়, এরকম। তো আজকে আমরা যা শর্টলি আরো দুটা জিনিস এই কানেকশনে দেবো, অর্থাৎ আমরা এখনো থিওরিটিক্যাল বিষয়টা একটু নড়াচড়া করার চেষ্টা করছি। আজকে আমরা দেখবো যে দু একজনের একটু ধারণা, যারা আসলে, আমরা তো এতক্ষণ দেখলাম যে নর্মালি কি কি প্রক্রিয়াগুলো আছে, যেমন কৃষিকাজ, যাতায়াত, যেমন বললাম কি কি প্রক্রিয়ার মাধ্যমে বা কি কি বিষয়গুলা সভ্যতার বিকাশে সহায়তা করে। এই ক্ষেত্রে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সভ্যতার কিভাবে বিকশিত হয় বা পতন হয় বা উদ্ভব হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আহ তবে আমরা এই জায়গায় মাত্র, আমি যেমন লাস্ট ক্লাসে বলেছি যে আমরা দুইজনের কথা একটু বলবো, একটু বলার চেষ্টা করবো। একজন হচ্ছে টিপিক্যালি আমরা সোশিওলজির একজন জনকও বলতে পারি, ইবনে খালদুন। আর একটা হচ্ছে আর্নল্ড টয়নবী, যিনি খুব বিখ্যাত একজন ঐতিহাসিক। এই দুজনের আলোচনাটাকে আজকে খুব সংক্ষিপ্ত ভাবে আমরা একটু দেখার চেষ্টা করব। আপনাদের বইয়ের এই অংশটা, দুইটা বইয়ের যেটা দিয়েছে আগে, ওটার মধ্যেও কিছুটা আছে, এখানেও আমরা একটু দেখার চেষ্টা করবো। আমরা সরাসরি তয়নবীর কাছে যাই। আহ তয়নবী একজন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক। আম, তিনি আহ, যে তথ্যটা দিয়েছেন, আম, তার একটা খুবই যুগান্তকারী বই, যে হিস্ট্রি, দ্য স্টাডি অফ হিস্ট্রি। প্রায় এটা 6টা খণ্ডে বিভাজিত। এই খণ্ডগুলো, এটা আনুমানিক লেখা হয়েছে প্রবাবলি, দাঁড়ান, এটা খুব সম্ভব লেখা হয়েছে 1960 61 দিক থেকে মনে হয়, শেষ শেষ দিকে। এ, আহ, হ্যাঁ, আমি, দাঁড়ান, আমি একটু ডেটটা কনফার্ম করে নিই। হ্যাঁ, 1934 থেকে 61-র মধ্যে এই 12টা খণ্ডতে টয়নবী আহ, সভ্যতার বিকাশ সম্পর্কে তার আলোচনাগুলো করেছেন। এবং প্রায় 20টির মতো সভ্যতার তিনি একটা উত্থান পতনের আহ, তা বিশ্লেষণ করেছেন। এবং বিশ্লেষণ করে সভ্যতার কিভাবে পতন হয়, বিকাশ হয়, এবং সরি, উৎপত্তি তো আগে হয়, উৎপত্তি, বিকাশ এবং পতন হচ্ছে, তো এই সংক্রান্ত যে তিনি এই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আহ তিনি আসলে যেটা বলার চেষ্টা করেছেন যে সভ্যতা একটা চক্রাকার তথ্যের মতো, একটা চক্রাকার আবর্তন ঘটে থাকে।
যে এই উত্থান হবে, পতন হবে, আবার হয়তো পুনর্জন্ম হতে পারে। হ্যাঁ, অর্থাৎ উত্থান থাকবে, শুরু হবে, এটা বিকশিত হবে, এটা আস্তে আস্তে ভেঙে যাবে। একটু খেয়াল করেন, মানে আসলে তাই, এটার একটা বাস্তু কালের মতো, যে আসলে আমাদের তো তাই, যে উত্থান হচ্ছে, বিকাশ হচ্ছে, ভাঙন হচ্ছে, পতন, এবং খুব সম্ভব ধ্বংস হয়ে গেল। এবং কিন্তু কিন্তু ধ্বংসের থেকে যখন আমরা বলছি না যে ধ্বংসের মধ্য থেকে আবার গড়ে ওঠে, অনেক সময় এটার উপর ভিত্তি করে, ক্র্যাপসের উপর ভিত্তি করে আবার নতুন করে পুনর্জন্ম হতে পারে। এই যে ধারণাটা খুব যুগান্তকারী, যে এখানেই তিনি আহ বোঝার চেষ্টা করছেন যে কিভাবে এই চক্রাকার আবর্তনগুলো ঘটছে। যাই হোক, আমরা আমরা যদি বইয়ের মধ্যে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, সেটাই বলা হওয়ার চেষ্টা করছে যে আহ, সভ্যতার আসলে যে বিকাশ হচ্ছে, তিনি বলার চেষ্টা করছেন যে মানুষের সভ্যতার যে বিকাশ হচ্ছে, মোটামুটি এগুলা বিভিন্ন ঘাত প্রতিঘাত পার করেই কিন্তু একটা সভ্যতা বিকশিত হচ্ছে। এবং আস্তে আস্তে বিভিন্ন ঘাত প্রতিঘাত গুলো যখন তারা অ্যাডজাস্ট করতে পারছে, সেখান থেকে হয়তোবা সে আরেকটা স্টেজে যাচ্ছে। এইভাবে, মানে আমরা আসলে যেমন আগের ক্লাসেও বলছিলাম, যে আসলে বই প্রাকৃতিক অবস্থা, যেমন আপনার কাছে যদি খুব চ্যালেঞ্জ না থাকে, তাহলে তো আপনি মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন। বিষয়টা এরকম, যে আমরা আসলে পরিশীলিত হই কিভাবে, যখন আসলে আমরা খুব সহজভাবে যদি বলেন যে যে আমরা যদি বাধার সম্মুখীন না হই, হ্যাঁ, তাহলে হয়তো বুঝতে পারবো না যে আসলে কিভাবে প্রতিবন্ধকতা মোকাবেলা করা যায়। যেখানে চ্যালেঞ্জ, সেটাকে অ্যাড্রেস করতে হবে। সভ্যতার ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই। মানে প্রতিনিয়ত একটা একটা সময় ব্যবস্থা প্রতিনিয়ত একটা কঠিন অবস্থার মধ্যে সে গিয়েছে। এই কঠিন অবস্থার মধ্যে গিয়ে সে নিজেকে আস্তে আস্তে বিকশিত করেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, তার হয়তো পতন হবে, কিন্তু আবার ওটার থেকেও আবার নতুন একটা কিছু মধ্যে আসছে। তিনি আমরা সরাসরি এটা যাই, তিনি তার এই বইয়ে মোটামুটি আহ এই যে প্রতিকূলতা, এই অবস্থাটাকে কেন্দ্র করে কয়েকটি স্টিমুলাসের কথা বলেছেন, যে আসলে এগুলো সভ্যতার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে থাকে। একটা বলছেন যে কঠিন প্রকৃতির বাধা থেকে উদ্দীপনা, প্রত্যেকটা এক ধরনের উদ্দীপনা বা স্টিমুলাস। এই যে আমরা এই যে বলছি সভ্যতার বিকাশ হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে, বা সভ্যতা নতুন করে ভাঙা গড়া হচ্ছে, এগুলা আসলে আমরা কেন করছি? মানে হ্যাঁ, এই যে সভ্যতা কেন নিয়ে, সভ্যতা কিভাবে যাচ্ছে, এটার একটা বিষয় তিনি বলছেন যে কঠিন প্রকৃতির বাধা থেকে উদ্দীপনা। অর্থাৎ দেখেন, আপনার কাছে ওই যে আমরা যেমন বুঝি, যে একটু আগেও যেমন বললাম যে চ্যালেঞ্জ না থাকলে আমি আসলে সৃষ্টি করতে পারবো না। যেখানে চ্যালেঞ্জ, সেখানে আমি হয়তো দেখবেন কোনো একটা প্রবলেম সামনে এসছে, বিধায় সেটা সলিউশন এসছে। এই প্রবলেম এবং সলিউশন এটা খুব অঙ্গাঙ্গি ভাবে যাচ্ছে। এবং এই ধারণা থেকেই হয়তো টর্নেবি এটা বলেছেন যে কঠিন প্রকৃতির বাধা থেকে উদ্দীপনা, স্টিমুলাস শব্দটা হচ্ছে উদ্দীপনা। জীবনযাত্রা যেখানে কঠিন, সেখানে প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে মানুষ সভ্যতা গড়ে তুলেছে। উদাহরণে তিনি বলেছেন যে চীনের যে সভ্যতা গড়ে উঠেছে ওয়াংহো নদীর চ্যালেঞ্জ মোকাবেলা করে। এবং আপনারা মনে হয় খুব সম্ভব ছোট ক্লাসেও আমরা পড়েছি, হুয়াংহো নদীকে বলা হতো চীনের দুঃখ। এখন এই যে দুঃখটা মানে কি, এটা বন্যা দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে চীনকে দাবিয়ে দিত। এবং এই ঘাত প্রতিবাদে পৃথিবীতে চীনের একেবারে দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে গেছে। হ্যাঁ, এবং আহ সুতরাং চীন আসলে তখন কি করেছে? তখন এটাই করেছে, ওয়াংহু নদীকে সে বশে আনার জন্য যা করেছে, এবং সেইভাবেই কিন্তু এই ওয়াংহু নদীকে মোকাবেলা করে সে আস্তে আস্তে তার বিকাশটা করেছে। যেখানে এটাই যেখানে প্রকৃতির শিক্ষা, যে যখন বাধা যেখানে বাধা, সেইখানেই হয়তো আমি এমন কিছু করার চেষ্টা করি
যেটা আসলে খুব সাস্টেন করে। সুতরাং পৃথিবীতে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে মানুষ পাহাড় পর্বত ডিঙ্গিয়েছে, বা মানুষ বিভিন্ন রকম হিংস্রতাকে আহ মোকাবেলা করেছে। এটা হয়তোবা হয়তোবা এই যে প্রণোদনা, এই যে উদ্দীপনা তার মধ্যে কাজ করেছে, এটা যদি সে না করতো তাহলে এখানে কোনো বিকাশ হতো না। ধরেন খুব সহজভাবে যদি আমরা বলি, যেমন আপনি আপনি একটা খুব আহ, মানে একটা একটা খুব পর্বত সংকুল জায়গা, আহ, ধরেন মাঝে মাঝে ইউটিউবে আপনি দেখবেন খুব পর্বত সংকুল জায়গায়, সেখানে হয়তোবা দেখলেন উম, আহ খুব সুন্দর, দূর থেকে অনেক সুন্দর, কিন্তু আপনি কাছে যেতে পারছেন না। কাছে যেতে পারছেন না কারণ আহ, আপনি সেটাকে তো ওখানে যাওয়ার মতো কোনো রাস্তা বা কোনো প্রসেস আপনি তৈরি করতে পারেননি। কিন্তু এমন হলো যে আপনি এমন ভাবে এই পর্বতকে জয় করে ওই ওই পাহাড়ের চূড়োতে যাওয়ার জন্য আপনি মানে বিচিত্র রকম প্রসেসের মাধ্যম দিয়ে সেখানে যাওয়ার একটা সিস্টেম করে ফেললেন, রাস্তাঘাট ছোট ছোট কোনোভাবে, যাতে খুব মানে নিরাপত্তা রক্ষা করে চমৎকার ভাবে যাওয়া যায়। এখন এই যে একটা খুব মানে দুরূহ পাহাড়, এটাকে আপনি জয় করলেন, এবং এই যে জয়টা করলেন দেখবেন এখন মানে পর্যটনের একটা ক্ষেত্র বেড়ে গেল। আচ্ছা, যেটা কিছুদিন আগেও কেউ ভাবতে পারতো না যে ওখানে যাওয়া যেতে পারে, এটা একটা বন্য জায়গা, এটা একটা খুব দুরূহ জায়গা, সেখানে যাওয়া যাচ্ছে না। কিন্তু এবং এটা খুব দুর্বিষহ একটা জায়গা, কিন্তু যখন আপনি এটাকে জয় করলেন, তখন অবধারিতভাবে এর আশেপাশে বা একে কেন্দ্র করে, ধরেন এই এই মানে দুরূহ পর্বতকে কেন্দ্র করে বিচিত্র রকম পর্যটন বা সভ্যতা রিলেটেড, এখানে পাশে নিচে রিসোর্ট হলো, হ্যাঁ, আস্তে আস্তে যাতায়াতের পথ হলো, এই হলো সেই হলো। অর্থাৎ এই পাহাড়টাকে যদি আপনি জয় না করতে পারতেন, তাহলে এই আশেপাশের এই কাজগুলো হতো না। সুতরাং এটা হওয়ার পিছনে কারণ একটাই, যে আসলে যা কিছু কঠিন, এই কঠিনকে যদি আমি উপলক্ষ করে, কঠিনকে যদি আমি এই বাধাকে যদি আমি মুক্ত করে যায়, তারপরে আমরা কিন্তু সেখানে এই 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 বিষয়গুলো পুরো। এখন প্রকৃতির এবং ইতিহাসের শিক্ষা তাই যে পৃথিবীটা তো এখন আমরা দেখি অনেক সহজ, তখন কিন্তু আগের দিনে যখন মানুষ প্রকৃতির সঙ্গে নিজেকে মোকাবেলা করেছে, প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়েছে। আমরা যন্ত্র এটা সেটা, আজকের দিনের সাথে যদি 1000 বছর আগের ইতিহাস আমরা মিলাতে যাই, এটা সম্ভব হবে না। সুতরাং আগের দিনে যেখানে মানুষ যা কিছু যে সে ওভারকাম করতে পেরেছে, সেখানেই হয়তো তার বসতি স্থাপন হয়েছে, সেখানে একটা বিকাশ হয়েছে, সেখানে একটা সভ্যতা সংস্কৃতির একটা বিকাশ হয়েছে, সে নানান ভাবে এই কাজগুলো করেছে। এবং এটা এটা একটা খুব মারাত্মক বিষয় যে প্রকৃতিকে তখন আমি জয় করলাম, তখন এই প্রকৃতিকে কেন্দ্র করে ওকে যা যে আমার করায়ত্তের মধ্যে আসলো, তাকে কেন্দ্র করে আমি একটা উন্নত ব্যবস্থা সৃষ্টি করব। এটাই হবে আমার সভ্যতার একটা ধারা বা একটা বর্ণনা। হ্যাঁ, এই তো এই যে এই যে ধরেন আহ, এই কলম্বাস, আহ, ধরেন, বা বিভিন্ন ধরনের পরিব্রাজকরা বিভিন্ন দেশগুলো আবিষ্কার করেছেন। তারা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন। হয়তো এই যে এই যে স্টিমুলেশন, এই যে প্রণোদনা, এটা খুব মারাত্মক মানুষের মধ্যে সেটা কাজ করেছে, এরকম একটা বলছেন তিনি। তিনি আরেকটা জিনিসের কথা বলছেন যে স্টিমুলাস অফ নিউ গ্রাউন্ড, মানুষ সভ্যতার বিকাশে নতুন স্থানে নতুন পরিবেশের প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়। অর্থাৎ যখন আপনি এটা আমাদের মধ্যে হয়তো কাজ করে যে আসলে আমরা নিজের জায়গায় যতটুকু না সফল, আমরা আসলে দেখতে চাই এই যে বিভিন্ন জায়গায়, এই যে ধরেন ইসলামেরই আসলে বিকাশটা কিভাবে হয়েছে। ইসলাম যদি সেই আরবে পড়ে থাকতো, হয়তো ছোট্ট একটা কমিউনিটির মধ্যে থাকতো, কিন্তু ইসলামকে যখন আপনি আস্তে আস্তে আহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তখনই দেখেন ইসলাম আস্তে আস্তে
বিকশিত হয়েছে। অর্থাৎ মানুষ এটাও একটা করছে। অর্থাৎ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চায়, এক ভূমি থেকে আরেক ভূমি, এক মাইগ্রেশন, অর্থাৎ যেটাকে আমরা বলছি মাইগ্রেশন। এই মাইগ্রেশনটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত, এবং যত মাইগ্রেশন হচ্ছে স্যার, যে স্যার ওই যে আপনি যে লেকচার দিচ্ছেন পিডিএফটা স্যার অন করেন নাই স্যার, যে লেকচারটা দিচ্ছেন স্যার। আর শিওর। জি স্যার, আরে এখানে আল্লাহ। স্ক্রিন না ও স্যার। আচ্ছা, আপনারা এতক্ষণ বলেন নাই। আমি তো মনে করেছি এটা হচ্ছে। এখন হচ্ছে কি? জি স্যার, এখন হচ্ছে স্যার। ও ধন্যবাদ স্যার। সরি, সরি, সরি। অর্থাৎ আমরা আগে সরি অর্থাৎ আমরা আগে যেটা দেখলাম যে মানুষ বিপদসংকুল আহ প্রাকৃতিক পরিবেশকে, জয়নবী যেমন বলেছেন, বিপদসংকুল প্রাকৃতিক পরিবেশকে জয় করার তার একটা স্পৃহা থাকে, সেটা থেকে সভ্যতার বিকশিত হয়। আর একটা বলেছে যে মানুষের আসলে মুভমেন্টের একটা ধারা থাকে, অর্থাৎ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পছন্দ করে অনেক সময়, তার একটা নতুন জায়গা আবিষ্কার, এটা যেমন, বা নতুন কিছু অন্বেষণের জন্য। যেমন আপনি যদি ধরেন, আমরা যে বিভিন্ন দেশে মাইগ্রেট করি বা বিভিন্ন দেশে আমরা কাজ করতে যাও, এটাও কিন্তু এক ধরনের। হ্যাঁ, ওই আগের দিনে তো এরকম না। আগের দিনে মানুষ আসলে হয়তো যে জায়গায় সে বসবাস করছে এটা হয়তো তার জন্য খুব ফলস্পৃষ্ট না, বা এটা তার জন্য একটা লাইভেবল জায়গা না, বা বেঁচে থাকার মতো অনেক উপকরণ এখানে আছে, এরকম না। এই জন্য হয়তো সে মুভ করতো। হয়তো এই মুভমেন্টের ফলেই আহ আহ, এই সভ্যতাগুলো আস্তে আস্তে যে যে জায়গাগুলোতে গিয়েছে সেই জায়গাগুলো সকল তার দ্বারা পরিস্পুষ্ট হয়েছে। এখানে হয়তো ধর্ম দৃষ্টান্ত কথা তুলে ধরা হয়েছে, যে নিজ মাতৃভূমিতে ধর্ম প্রচার এবং প্রসারে যতটা সফল হয়েছেন এই যে যারা, এর চাইতে অনেক বেশি সফলতা এসছে নতুন স্থানে আগমনের ফলে। এটা খুব ইন্টারেস্টিং যে কোথায় আরবে ইসলাম ধর্ম তৈরি হয়েছিল, এটা কোথায় ছড়িয়ে গেছে। ইহুদিদের কথাও ভাবেন, একইভাবে। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের কথা ভাবেন। হ্যাঁ, কোথায় কোথায় একেবারে আহ ছড়াইতে 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 সারা পৃথিবীতে ছড়াই গেছে। এই যে মানুষের যে এই যে মুভমেন্টের ফলে, হ্যাঁ, মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা চেষ্টা করছে, এই চেষ্টাটাও কিন্তু মানুষের মধ্যে অন্য জায়গায় গিয়ে সভ্যতার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করেছে। এরকম আহ আবার বলছেন টয়নবী যে আহ, হঠাৎ হঠাৎ নানান রকম আক্রমণ, বহিঃশক্তির চাপ, হ্যাঁ, আহ, নানান রকম, হ্যাঁ, এই বিষয়গুলো এগুলোও কিন্তু অনেক সময় আহ, যদি আপনি তাকে পরাজিত করতে পারেন, হ্যাঁ, সেগুলাও কিন্তু কিন্তু আক্রান্ত হয়ে ধ্বংসের পরিবর্তে নব উদ্দীপনা, হ্যাঁ, আবার আপনি কিন্তু ফিরেও যেতে পারেন। হঠাৎ আপনাকে কেউ আক্রমণ করলো, হ্যাঁ, হতে পারে তার আক্রমণের ফলে আপনার 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 একটা ধ্বংস হলো, কিন্তু এটা হয়তো সাময়িকভাবে, এটা হলোগ্রাফিক ব্রেইনের মতো। সে একটা একটা জিনিস ভেঙে গেল, আপনি হয়তো এটা থেকে আবার নিজেকে গড়ে তোলার, আবার নিজেকে বেঁচে ওঠানোর পিছনেও কিন্তু এটা একটা কাজ করতে পারে অনেক ক্ষেত্রে। এটা এটা যে হয় না তা না। যেমন ইতিহাসে এরকম অনেক দেখা গেছে, হয়তো আহ কোনো একটা জাতিকে সাময়িক কিছু সময়ের জন্য কেউ হয়তো পরাজিত করেছে, সে জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই যে হিংস্রতাগুলো তাৎক্ষণিক পর্যায়ে যেগুলো হয়েছে, হয়তো ওই সময় সে ওটার থেকে নিজেকে খুব বেশি ট্যাকেল করতে পারে নাই, কিন্তু পরক্ষণে সে আবার রিঅর্গানাইজ হয়ে আবার সে প্রতিরোধ গড়ে তুলেছে। এইভাবে কিন্তু তার সভ্যতাটাকে সে আবার রিটেইন করেছে, তার নিজের ল্যান্ডটাকে হয়তো সে রিটেইন করেছে বা আরেকটু বিস্তৃত করেছে। ঠিক আছে। এই যে আহ এই যে পুনরায় পুনরায় সংগঠিত হওয়ার যে উদ্দীপনা, এটা মানুষের মধ্যে ঐতিহাসিক ভাবে ছিল, এবং এটা থাকার ফলেই সে হয়তো তার সাম্রাজ্যটাকে আস্তে আস্তে আরো শ- শক্তিশালী করতে পেরেছে। ধরেন, সে হয়তো ভেঙে পড়েছে অল্প সময়ের জন্য, কিন্তু আবার সে পুনর্গঠন, আবার এটা করা এগুলো মানুষের মধ্যে ছিল। এইভাবে আর কি আহ মোটামুটি একটা ধারণা, আমরা জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে এটাও কিন্তু হয়। এই যে ছোট ছোট যুদ্ধ বিগ্রহ গুলা হয়, কেউ জয়ী হয়, কেউ পরাজিত হয়, পরাজিত শক্তি মানে একেবারে
পরাজিত হয়ে গেল, এটা এটা যেমন সত্য, যাকে পরাজিত করলেন তার জায়গা জমি দখল করে আপনি একটা সভ্যতা তৈরি করলেন, এটাও সত্য। আবার অ্যাট দ্য সেম টাইম যারা পরাজিত হইলো তারা আবার পুনঃসংগঠনও হতে পারে, সেইভাবেও কিন্তু সভ্যতার বিকশিত হতে পারে। আবার বলা হয়েছে যে বহিঃশক্তির ক্রমাগত আক্রমণের চাপ সভ্যতা সৃষ্টিতে উদ্দীপনা তৈরি করতে পারে। তিনি মিশরের দৃষ্টান্ত তুলে ধরেন, যাযাবর হিক্সদের বিরুদ্ধে এরূপ আশঙ্কা থেকে খ্রিস্টপূর্ব 1580 থেকে প্রাচীন মিশরীয় হিক্সদের আধিপত্য ধ্বংস করে দেয়, এবং তার মাঝে মিশরীয় সাম্রাজ্যের ইতিহাস। এটা তো গেল এক। আপনারা খুব সহজভাবে আপনারা দেখেন যে চীনের প্রাচীরের কথা ভাবেন। হ্যাঁ, আজকে আমরা চীনের প্রাচীরকে বলছি সভ্যতার একটা বিশাল নিদর্শন। হ্যাঁ, এই যে চীনের প্রাচীর এত 3000 3500 মাইল ব্যাপী, এটা আসলে তারা কি জন্য তৈরি করেছিল? হ্যাঁ, এইটাই একটা ধরেন বহিঃশক্তি, এই যে বহিঃশক্তি যাতে তার অঞ্চলে ঢুকতে না পারে। হ্যাঁ, সুতরাং তারা এমন একটা দুর্ভেদ্য ওয়াল তারা তৈরি করেছে ওই সময়, যেটা ভাবলে এখন আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। অর্থাৎ সে হয়তো এইটা ভাবছে, অর্থাৎ এটা যদি তার না হইতো, এটা যদি তার না হইতো তাহলেও এই সভ্যতাটা হয়তো তার মধ্যে আসতো না। মানে এই যে একটা প্রাচীর কিভাবে একটা সভ্যতার একটা প্রতীক হয়ে দাঁড়াইলো, এটা কেন হয়েছে? কারণ বাহ্যিক শক্তিগুলো এই যে বহিরাগত শক্তিগুলোর যে ক্রমাগত চাপ, এই চাপটার ফলেই কিন্তু সে এটা করতে বাধ্য হয়েছে। এইভাবে এরকম হয় যে মিলিটারি শক্তিগুলো কে আপনি আরো শক্তিশালী করছেন। এতে এতে কি হচ্ছে? এতে ধরেন একটা দেশে আপনি মিলিটারি শক্তিশালী করছেন, এতে কি হচ্ছে? যে আপনার ল্যান্ড আপনি যা তৈরি করেছেন, বা আপনার যে বর্তমানে যে সভ্যতাটা, এটা যথেষ্ট ভাবে আপনি রক্ষা করতে পারবেন। ক্রমাগত যদি এই চাপটা থাকে, ক্রমাগত আপনার মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হবে, আপনার মধ্যে এক ধরনের আহ বল প্রয়োগ বল প্রয়োগকে মোকাবেলা করার মতো এক ধরনের ধারণা তৈরি হবে। সুতরাং এইভাবেই আপনি হয়তো ভবিষ্যৎ আক্রমণটাকে প্রতিরোধ করেন। আর লাস্টে দুই একটা বলছেন যে দণ্ডিত অবস্থা বা পরাধীনতা বা প্রতিবন্ধকতা মানুষকে মুক্তির উদ্দীপনা সৃষ্টি করে। জয়নবী মনে করেন প্রতিবন্ধকতা মোকাবেলা করতে গিয়ে মানুষ সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটায়, যা সভ্যতা বিকাশে সহায়ক। ঐতিহাসিক দাসত্ব থেকে যখন আপনি এই যে হিব্রু জাতি কিভাবে বিকশিত হচ্ছে, দাসত্ব থেকে যখন আপনারা মুক্তি হন, আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন যে রেসিজম ইউএস সোসাইটিতে একটা দুর্বিষহ অবস্থা ব্ল্যাকদের জন্য আবার কয়েকশো বছর, আহ, ধরেন আমেরিকার সিভিল রাইট মুভমেন্ট পর্যন্ত 1965 সাল পর্যন্ত ধরেন এটা একটা দুর্বিষহ মানে ব্যবস্থা ব্ল্যাকদের জন্য। এখন যখন এই সিভিল রাইট মুভমেন্টের ফলে ব্ল্যাকদের ইনক্লুশন সমাজে আস্তে আস্তে হতে থাকলো, এখন দেখেন ব্ল্যাকরা কতভাবে নিজেদের বিকশিত করছে। এই যে এই যে শৃঙ্খলাবদ্ধ অবস্থা, সামাজিক শৃঙ্খলা, আমি বলছি না এটা আইনগত শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলার মধ্য থেকে যখন তারা মুক্ত হইলো, এখন দেখেন তারা জ্ঞান বিজ্ঞানে বা বিভিন্ন সামাজিক কন্ট্রিবিউশনে, ইভেন আমি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত আহ, কিছুটা, পুরোটা না হলেও অর্ধেক, অর্ধেক ব্ল্যাক, হ্যাঁ, বারাক ওবামা এইভাবে। অর্থাৎ মানুষের থেকে এই উদ্দীপনাগুলো আসতে থাকে যখন আপনাকে কেউ মুক্ত করে দিচ্ছে, যখন আপনি একটা নতুন জায়গার সন্ধান, নতুন একটা ক্ষেত্রের সন্ধান পাচ্ছেন, তখন আপনাকে আপনার আপনার সৃজনশীলতা বিকশিত হবে। আপনার এই সৃজনশীলতাটা তখন একটা সভ্যতাকে বিকশিত করতে দুর্দান্ত ভাবে সহায়তা করবে। অর্থাৎ এইভাবেই টয়নবী আসলে বোঝায়। তো টয়নবীর আসলে মূল আলোচনাটা হচ্ছে যে সভ্যতার উদ্ভব, বিকাশ এবং পতন। তবে এটাও সত্য, যদিও এই আপনাদের বইয়ে বলে নাই, কিন্তু এটাও সত্য যে সভ্যতার কিন্তু অনিবার্য কিছু পতনও আছে। সভ্যতা যে সবসময় এইভাবে বিকশিত হতে থাকে, ডেফিনেটলি নয়। সভ্যতা ভাঙ্গন হতে থাকে, সভ্যতার মধ্যে একটা নেতৃত্বে পরিবর্তন আসে। হ্যাঁ, এই যে বিভাজন আসে, সমাজে অনৈতিকতা তৈরি হয়, দমন পীড়ন তৈরি হয়, নানান কিছু প্রস্তুত হয়, এবং এইগুলা কিন্তু আবার সভ্যতাকে আহ সভ্যতার কিছু পতন হয়। কিন্তু আহ এই পতনগুলার মধ্য থেকেও হয়তোবা হয়তোবা আস্তে আস্তে আবার আহ, আবার নতুন ভাবে কিন্তু গড়ে ওঠে।
এটাই এটাই একটা সাইক্লিক্যাল কথা তিনি বলছেন, যে সভ্যতা যে চিরদিন একইভাবে যাবে, নট নেসেসারিলি। আহ এটার এটা এটা চাইলেই যে এটা যে একেবারে স্থায়ী তাও না, কিন্তু কিছু কিছু কারণগুলোর কথা তিনি বলেছেন, যেগুলোর কারণে সভ্যতার বিকশিত হতে পারে। আবার বলছেন যে সভ্যতার পতন হতে হবে, এবং সেগুলো থেকেও আসবে। আহ এটা হচ্ছে প্রতিকূলতা এবং মোকাবেলা কিভাবে আমরা করি, বা সরি যারা করেছেন, সেটা থেকে এটা এসছে। এই আলোচনা থেকে আমরা আরেকটু শর্টলি, এটা খুব শর্টলি একটু বোঝার চেষ্টা করলেন আর কি। আহ, আর আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় বলে আজকে আমরা শেষ করব। সেটা হচ্ছে আমাদের সোশিওলজির একজন বিখ্যাত তাত্ত্বিক, যার সম্পর্কে আমরা বেশি অবশ্য বলি না, যেহেতু তিনি আহ, এখন মনে হয় না যে অনেক বেশি রেলিভেন্ট, কিন্তু তখন তো সমাজের ব্যবস্থায় তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা একটা দুর্দান্ত কাজ। তিনি একজন টিউনিশিয়ান সমাজতাত্ত্বিক। তার একটা ছোট বা অনেকগুলা বিষয় আছে, তার এই একটা বিষয় আজকের আলোচনার সাথে কানেক্টেড, সভ্যতার উদ্ভব বিকাশের সাথে। তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে আল মুকাদ্দিমা। এই আল মুকাদ্দিমায় তিনি আহ আশাবিয়ার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে বলেছেন, বা রাষ্ট্রের বা গোত্র সংহতির মাধ্যম দিয়ে বা যেভাবে রাষ্ট্র বিকশিত হয়, তিনি রাষ্ট্রের এই বিকাশটাকেই বলেছেন সভ্যতার বিকাশ। আমরা সরাসরি এখানে একটা চিত্রায়িত করা আছে, আমরা সরাসরি যদি এটাই যাই, তিনি বলছেন যে শক্তিশালী আশাবিয়া প্রয়োজন। আশাবিয়া মানেটা কি? আশাবিয়া হচ্ছে আহ সমাজের একটা গোত্র সংহতি, মানে গ্রুপ সলিডারিটি, মানে একতাবদ্ধতা। এটা একটা কালেকটিভনেস, যার মাধ্যম দিয়ে, যেমন রাষ্ট্রগুলো আগে কিভাবে গঠিত হইতো, যেমন এই যে এখন তো নাই, এখন তো ডেমোক্রেসি। মনার্কি কিভাবে তৈরি হইতো? মনার্কি মনার্কি তো আসলে একটা গোত্রের, কে কোন দূত, এই যে আরবদের কথা আপনি ভাবেন, কুরাইশ বা এই সমস্ত, যে আমরা যখন ইসলামের ইতিহাসে দেখি এই যে বিভিন্ন গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব, তার মানে এই দ্বন্দ্বটা আসলে কি? এই আরবীয় রাষ্ট্র ব্যবস্থাটাকে কে কন্ট্রোল করবে সেটার উপর নির্ভর করছে, কারা এই সমাজ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে। এবং এই গোত্রের ধারণাটা অত্যন্ত শক্তিশালী। ইভেন আমাদের গ্রামগঞ্জ হলো, যেমন আমরা সমাজ বলি, এটাও এক ধরনের একই বিষয়, যে আসলে একটা পার্টিকুলার গোত্রের বা সংহতির যে ধারণাটা, সেটাই কিন্তু আস্তে আস্তে বিকশিত হয়। এটাই বলা হয়েছে যে গোত্রের এই ধারণা থেকে যত শক্তিশালী হবে গোত্রের ধারণাটা, তারা হয়তো রাষ্ট্র ক্ষমতাটা গ্রহণ করবে, এবং এবং তারাই আস্তে আস্তে বিকশিত হবে। খুব ইন্টারেস্টিং, মানে বন্ডেজটা থেকে, গোত্রের এই বন্ডেজটা থেকে রাষ্ট্রের এই বিকাশটা হবে, এবং আসাবিয়া, এই গোত্রের বন্যসটা শক্তিশালী হতে থাকবে। এখানে আমরা এই পর্বগুলো একটু দেখি। তিনি আসলে এখানে রাষ্ট্রের একটা বিকাশ বলেছেন, এটাকে সভ্যতার বিকাশ বলতে অবহিত করতে পারছি আমরা, কারণ রাষ্ট্রের মধ্যে সভ্যতাটা বিকশিত হচ্ছে। তো ইবনে খালদুন বলছেন যে প্রথম পর্বে, যেখানে একটা গোত্র তার নিজস্বতা ধরে রাখে, এই পর্বে গোত্র তার শাসক শত্রুকে পরাজিত করে, শাসক শত্রু চাহিদা মোতাবেক জনগণের সাথে ঘনিষ্ঠ আহ, সম্পর্ক রক্ষা করে রাষ্ট্রীয়, এরপরে সে কি করে, তাদেরকে অ্যাকোমোলেট করে, এবং সে রাষ্ট্রটা আসলে পরিচালিত করা শুরু করে। অর্থাৎ তার এই যে একটা গোত্র আর একটা গোত্রের মধ্যে যখন দ্বন্দ্বটা তৈরি হয়, তখন যে যে আসাবিয়া বা যে গোত্র জয়লাভ করে, তারা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে গ্রহণ করলো বা ক্ষমতাটার মধ্যে সে আসলো, এবং যারা আছে তাদেরকে সে জয় করে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে সে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলো। এটা তিনি বলছেন। দ্বিতীয় পর্যায়ে কি হলো? এই পর্বে রাষ্ট্র সংগঠিত হলো। নগর সভ্যতার, এই যে দেখেন সভ্যতার কথা বলা হচ্ছে, যে নগর সভ্যতার আস্তে আস্তে বিকাশ শুরু হলো। হ্যাঁ, জনগণ আরাম আয়েশের দিকে ঝুঁকে পড়লো। হ্যাঁ, এখন যখন তারা আরাম আয়েশের দিকে ঝুঁকে পড়লো, তখন তাদের গোষ্ঠীর মধ্যে যে আগে যে বন্ডেজটার ফলে বা যে সংহতির ফলে বা যে বন্ধুত্বের ফলে তারা একটা শাসন ক্ষমতাকে পরাজিত করেছিল, এখন কি হলো? এই শাসন ক্ষমতার এই অংশটা কিছুটা শিথিল হয়ে গেল। কারণটা কি?
শিথিল হওয়ার একমাত্র কারণ হলো তারা এখন একটু তারা তো এখন ক্ষমতা পেয়ে গেছে, তারা এখন নগর সভ্যতা নানান রকম আরাম আয়েশ, রাস্তাঘাট এটা সেটা হয়ে গেছে, সুতরাং তারা একটু গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এবং এ, এই মানে এই অবস্থার ফলে এই সুযোগে শাসক জনগণের সাহায্য সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করে এবং জনগণের অংশগ্রহণটাও আস্তে আস্তে কমে যায়। আহ, এখন সে হচ্ছে কি জনগণ রাষ্ট্র শাসনের যে অংশীদারিত্ব দাবি করে শাসক প্রত্যাখ্যান করে। এখন জনগণ বলতেছে যে তোমরা এই করতেছো সেই করতেছো। হ্যাঁ, এখন জনগণের সাথে তার আসলে আসলে সে একটা দূরত্ব তৈরি হয়, যখন জনগণ দেখতেছে যে এরা এরা তো রাষ্ট্র পরিচালনা করতেছে কিন্তু এরা কি হচ্ছে একটা পরিবারতন্ত্র কায়েম করে, যেমন আমাদের দেশে এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছে, যে সব জায়গায় গিয়ে দেখছেন যে আপনার আহ এই যে একটা পরিবারের মধ্যে গিয়ে রাষ্ট্র ক্ষমতাটা কনসেন্ট্রেট হয়ে গেল, ওই যে লাস্ট টাইমে যেমন দেখলাম। হ্যাঁ, সুতরাং এই যে দেখেন তিনি বলছেন যে শাসক জনগণকেও তখন আহ মানে অবজ্ঞা করছে, করে ভাড়াটিয়া লোক চাটুকার এগুলারে দিয়ে রাষ্ট্র, যেমন গত গভর্নমেন্টের সময় আপনারা দেখেছেন সাংবাদিক এটা সেটা যারা স্তুতি গাচ্ছে তারাই সব করছে, এবং এগুলার ফলে রাষ্ট্রের সংগঠন মানে আস্তে আস্তে রাষ্ট্রের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। তারপরে বলছেন সংহতি এই পর্বে জনগণ গোষ্ঠী সংহতি হারিয়ে আরামপ্রিয় শাসক রাষ্ট্রীয় কর্তৃত্বে যাবতীয় সুফল নিজেই ভোগ করতে শুরু করে। হ্যাঁ, এবং শাসক সরকারি কর পাওনা এগুলা সব নিয়ন্ত্রণ করে মিতাচার আরম্ভ করে, নতুন নতুন স্মৃতিস্তম্ভ প্রাসাদ নির্মাণ করা শুরু করে, আর পরিবারের জন্য যেগুলা আমরা দেখেছি, হ্যাঁ, সে বিশাল বিশাল প্রজেক্ট নেওয়া শুরু করে, এটা করে সেটা করে, হ্যাঁ, রাস্তাঘাট মানে এগুলা সে করতে থাকে, অর্থাৎ ভোগ বিলাসের জন্য সে যা যা দরকার অর্থাৎ সেটা করা শুরু করে। এর ফলে আসলে কি হয়, এর ফলে আসলে যে হ্যাঁ জনগণের সাথে তার সংহতি নষ্ট হয়ে যায়, এবং তারা আস্তে আস্তে আহ, আহ, মানে আস্তে আস্তে তারা আসলে ধ্বংসের দিকে যায়। এইটাই এটাই বলা হচ্ছে, তারা বিলাসিতার একটা চরম পর্যায়ে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে আস্তে আস্তে হিংসা বিদ্বেষ, হ্যাঁ, এগুলা সৃষ্টি হয়, এবং তাদের পতনটা তখন অনিবার্য হয়ে যায়। অর্থাৎ দেখেন এটা আমরা আমরা যদি এখানে যাই, যদিও বইয়ে একটু কঠিন ভাবে বলেছে, আমরা যদি এইভাবে যাই যে আশাবিয়া শক্তিশালী হয় বিকাশ হয়, আশাবিয়া অনেক বেশি শক্তিশালী হয়, আস্তে আস্তে এই গোষ্ঠী সংহতিগুলো দুর্বল হয়ে যায়, যেহেতু তারা ভোগবিলাসে জড়ায় যায়, তখন একটা সভ্যতা আস্তে আস্তে পতন হতে পারে। এখানে রাষ্ট্রের আলোকে হয়তো বলেছেন তিনি, কিন্তু এই আলোচনা রাষ্ট্রের সাথে কানেক্টেড হলেও আহ এটা বেশ জুড়ে সুরে আহ, এই আসাবিয়ার এই ধারণাটা সভ্যতার সাথে যুগপৎ ভাবে কানেক্টেড। বিভিন্ন সংঘর্ষ মানে এক কথায় হচ্ছে যে আহ, এক কথায় সংহতি তৈরি হচ্ছে, কিন্তু এটার থেকেও আসলে কি হয় আহ, যে একটা একটা স্থায়ী খাল আছে। তিনি বলছেন যে একটা রাষ্ট্রের একটা নির্দিষ্ট স্থায়ী, এটা চিরকাল সমতা থাকতে পারবে না, এটার একটা পতন আছে এবং এটার একটা অবশ্যম্ভাবীভাবে ধ্বংসও আছে। এভাবেই রাষ্ট্রের এই এই সিস্টেমটা সাইকেলটা চলছে। আমি এখানে শেষ করব আজকে, কারণটা বলছি, কারণ পরবর্তী যে আলোচনাগুলো যে আমরা সরাসরি সভ্যতায় যাব, কিন্তু এইখানে আমি একটু আপনাদের আর পরীক্ষার পারপাসে আমরা এই পর্যন্ত, কিন্তু আপনি যদি ধরেন আমাদের আলোচনার এই পর্যন্ত হচ্ছে একটা অংশ, আর বাকি যে আলোচনাগুলো এখন আগামী দিনে হবে সেটা হচ্ছে আরেকটা অংশ। এখন এইখানে আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এখন একটু একটু শর্ট ব্রিফ করতে চাই, ইন এ সেন্স আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। আমরা লেসন 3 পর্যন্ত আজকে এখানে আমরা সমাপ্ত করব। লেসন 4-এ গিয়ে আমরা কয়েকটা সভ্যতার একটু রিডিং করার চেষ্টা করব, মোর অফ এগুলো তো ঐতিহাসিক, অনেক কিছু মনেও থাকবে না, তো আমরা একটু রিডিং ম্যাটেরিয়াল আপনারা একটু ক্লাসে পড়েও আসলেন। আমরা নেক্সট ক্লাসে গুলোতে আমরা বিভিন্ন ধরনের সভ্যতাগুলো, কিন্তু এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা পরীক্ষার পারপাসে এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকগুলো বিষয়ে কথা বললাম। এক্ষেত্রে যদি আপনাদের আহ, 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 আপনাদের সাথে আমি কানেক্টিভিটিটা তৈরি করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমরা
সরি, আমি একটু দেখার চেষ্টা করছি আপনাদের সাথে সিলেবাসটা নিয়ে। আচ্ছা, যাই হোক, ঠিক এই মুহূর্তে প্রশ্নগুলাও যদি একটু দেখা যেত। আমরা এই ক্ষেত্রে যা আলোচনা করেছি সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, আহ, আপনাদের কাছে যে প্রশ্নগুলা আছে সেই প্রশ্নগুলো তো থাকলো, কিন্তু আমরা তো আমাদের মতো করে করিয়েছি। সুতরাং আপনারা এখানে দেখবেন, আমি একটু বলি যে সামাজিক ইতিহাসটা আসলে কি, সামাজিক ইতিহাসের প্রকৃতি পরিধি, হ্যাঁ, এবং কিভাবে, যেগুলো আমরা বলেছি সমাজ বিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাস বা ইতিহাসের সাথে সামাজিক ইতিহাসের যে সম্পর্কটা, এটা একটু গুরুত্বের সঙ্গে রাখা, এবং সামাজিক ইতিহাস কি কি কাজ করে, এই নিয়ে আমরা এখানে একটা বিষয় আমরা দেখব। তারপরে আমরা ওই যে সমাজগুলা দেখলাম, বিভিন্ন ধরনের সমাজগুলা, স- আহ, মর্গানেরটা দেখলাম, মার্কসেরটা দেখলাম, এবং লিন্সকি, এই যে বিভিন্ন ধরনের সমাজগুলো, এগুলো কিন্তু সভ্যতার পরিক্রমার কথা বলছে। ঠিক আছে। আর দেখলাম আমরা, আর মানে আমরা মোটা দাগে বড় ফ্রেমওয়ার্কের কথা বলছি, হ্যাঁ, সমাজের একটা বিকাশ দেখলাম। আরেকটা দেখলাম, আহ আরেকটা দেখলাম আমরা, এই এই যে 3 নাম্বার, সভ্যতা এবং সংস্কৃতির পার্থক্য, এবং বিশেষ করে টয়নবী এবং আহ, ইবনে খালদুন কি বলেছেন। আমি এইখান থেকে আমাদের আলোচনার অর্ধেক অংশের একটা সিলেবাসের কথা বললাম। এগুলা থেকে আমরা কোশ্চেন পাবো, এবং এই কোশ্চেন গুলা হচ্ছে যে অবধারিতভাবে হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে অবশ্যই পাবো, আমরা দ্বিতীয় চ্যাপ্টার লেসনটা থেকেও পাবো, এবং তৃতীয় লেসনটা থেকে পাবো। চতুর্থ লেসন গুলায় আমরা এখন তো সভ্যতার দিকে যাচ্ছি, তখন ওই স্পেসিফিক সভ্যতাগুলোর দিকে আমরা কথা বলি। এইটুকুই। এখন আপনাদের সাথে একটু স্যার এই যে এই চক্রটা স্যার, এই যে আশাবিয়া স্যার, এই জিনিসটা একটু আরেকটু যদি ভালো মতো আর কি করতেন, আচ্ছা, এক্সপ্লেন ঠিক করে। আছে। আমরা আসাবিয়া, আসাবিয়া মানেটা কি? আসাবিয়া মানেটা হচ্ছে যে আহ একটা আহ সংহতি। সংহতিটা, সংহতি মানেটা কি? আপনার ডুরখেম কে পড়েছিলেন কিনা মনে নাই? ডুরখেম কে পড়েছে? আহ ডুরখেম সংহতির কথা বলছিল। সংহতির মানেটা হচ্ছে যে বন্ডেজ, তাই না? তিনি 2 ধরনের সংহতির কথা বলেছিলেন, একটা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি, আর একটা হচ্ছে অর্গানিক সলিডারিটি। এখন এই মেকানিক্যাল এবং অর্গানিক সলিডারিটি হচ্ছে তিনি বলেছেন, কিন্তু ইবনে খালদুন আসলে যেটা বলার চেষ্টা করছেন, তিনি তার মুকাদ্দিমায়, আল মুকাদ্দিমায় আসাবিয়া ধারণাটা প্রথম নিয়ে আসে। আসাবিয়া শব্দটা আসলে মোস্টলি এসছে খুব সম্ভব বন্ধন বা গোষ্ঠী সংহতি, বা ধরেন গোষ্ঠী প্রেম, এই ধারণা থেকে এসছে। এবং এটা একতা, ওই যে দুর্খেম যেমন বলেছেন, এই যে আমি একটু আগে যেমন দুর্খেমকে বলছিলাম, সংহতির কথা বলছেন, যেমন আদিম মানুষরা একসঙ্গে বসবাস করে একই ধরনের কাজ করত, একটা গোষ্ঠী চেতনা। হ্যাঁ, এবং ইবনে খালদুনও এটাই বলছেন যে আসাবিয়া হচ্ছে এক ধরনের সংহতি, যা একটা গোষ্ঠীকে সংহতিত করে। এটা এটা আসলে একটা জিনিস যেটা আপনি দেখতে পারবেন না, কিন্তু এটা অনুধাবন করতে পারবেন, বন্ধন, যে কারোর সাথে আপনার একটা প্রেম আছে, গোষ্ঠীর মধ্যে যে প্রেমটা, হ্যাঁ, বন্ডেজটা, ইন গ্রুপ, এটা আপনি দেখতে পাচ্ছেন। এই এই যে আসাবিয়ার মূল বিষয়টা হচ্ছে যে এই যে গ্রুপ সলিডারিটি, এই গ্রুপ সলিডারিটি বা বন্ধনটাই রাজনৈতিক ক্ষমতার সাথে এটার একটা সম্পর্ক আছে। এই গ্রুপ সলিডারিটিটাই ওই গ্রুপটাকে তার পার্টিকুলার সমাজ ব্যবস্থার রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত করতে সে সহায়তা করে। এটুকুকে আমি বুঝাতে পেরেছি। মানে এই চেতনাটা হচ্ছে, এটা বুঝতে পেরেছেন? মানে যেমন বিভিন্ন জাতি গোষ্ঠীগুলো আগের দিনে কি হতো, বিভিন্ন জাতি গোষ্ঠীগুলো তারা সংহতির মাধ্যমে থেকে তারা, মানে স্যার হ্যাঁ, একই ধরনের চিন্তা ভাবনা এরকম কিছু স্যার? হ্যাঁ, এটাই তো অবশ্যই, মানে 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 গোষ্ঠীর বন্ধনটা যদি আপনি বুঝেন,
যেমন আপনার আত্মীয়দের মধ্যে যে আপনার যে সম্পর্কটা, এটা একটা গোষ্ঠীর বন্ধন না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা একটা গোষ্ঠীর বন্ধন। আপনি দেখেন ওই যে আমরা বলেছি কিনা, ধরেন গ্রামে, আমি দেখেন খুব সহজভাবে দেখেন, আপনি একটা গ্রামে বসবাস করছেন, ভালো কথা। আহ একটা গ্রাম তো কয়েকটা পাড়া নিয়ে হতে পারে না? ভালো কথা। জি স্যার। এখন হ্যাঁ, ধরেন এই পাড়ায় এই 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 ধরেন আহ এই গোষ্ঠীর লোকজন বসবাস করে। আচ্ছা, পূর্ব পাড়ায় অমুক গোষ্ঠীর লোকজন বেশি বসবাস করে, উত্তর পাড়ায় অমুক গোষ্ঠীর লোকজন বসবাস করে। দেখেন, তারা সবাই কিন্তু একটা গ্রামে বসবাস করতেছে। তারা তো একটা গ্রামের সদস্য, কিন্তু পাড়া ওয়াইজ তারা আলাদা। হঠাৎ করে দেখা গেল উত্তর পাড়ার এক ছেলের সঙ্গে পূর্ব পাড়ার এক ছেলের কি হলো, ঝগড়া হলো। তারে বলছে যে এই তোদের হয়তো ঝগড়াটা এরকম হইলো, বলছে যে এই তোদের গোষ্ঠী তো আমাদের গোষ্ঠীর থেকে খারাপ। গ্রামে এই একটা ঘটনা নিয়ে গ্রামে মানুষ তো খুব বেশি ভালো এটা বলা যাবে না। হ্যাঁ, সুতরাং এই একটা বিষয় থেকে এই গোষ্ঠী চেতনাটা খুব জেগে গেল। হ্যাঁ, আইসা জি বাড়িতে স্যার। আইসা বাড়িতে আইসা বলল, আব্বু আমারে বলছে যে আমাদের বংশ নাকি ওরা, কে বলছে? ওই অমুক পাড়ার অমুকে বলছে। এই কিভাবে, কত বড় সাহস, এই যে শুরু হইলো। হ্যাঁ, আমরা খারাপ। এই যে গোষ্ঠী চেতনা, এই গোষ্ঠী চেতনা থেকে দেখেন খুনাখুনি হয়ে যায় গ্রামে, তাই না? এটাকে আমরা সমাজ বিজ্ঞানের ভাষায় বলি সমাজ, তাই না? সমাজ, এটাই সমাজ। ঠিক আছে? মানে আবার এই যে এটাই এখন কি পূর্ব, এটাই কি সমাজ স্যার? এই যে হ্যাঁ, খুনোখুনি হয়ে গেল স্যার, এটা? হ্যাঁ, এটাই এক ধরনের সমাজ। গ্রামে যে বিভিন্ন সমাজের কথা বলেন, এটাও এক ধরনের সমাজ। এই যে গন্ডগোলটা হয়, এটা সমাজের কারণেই হয়েছে। আবার হ্যাঁ ধরেন, স্যার, এখনো হয় তো স্যার, এখনো হয়। হ্যাঁ, আবার ধরেন ভালো দিকটাও দেখেন। এই যে দেখেন গোষ্ঠী চেতনা, ধরেন কুরবানির দিতে এখন অনেক কুরবানি হবে। হয়তো একটা পাড়ায় এক গোষ্ঠী কুরবানি দিল। সে হয়তো চিন্তা করতেছে যে আমরা সবাই মিলে আমাদের যা যা কুরবানি আছে সব আমরা একসঙ্গে দিয়ে আমাদের গোষ্ঠীর যারা দরিদ্র আছে, এই আছে সেই আছে, তাদেরকে আমরা বিলায় দিব। এই যে গোষ্ঠী চেতনা, ঠিক আছে? মানে এই গোষ্ঠীর বনদেশটা এটাই বলছে যে আপনারা হয়তো ইসলামের ইতিহাসে শুনেছেন যে আরব ইতিহাসে প্রচুর পরিমাণ গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মারাত্মক রকম ভাবে ফেস করেছেন। হ্যাঁ, কুরাইশদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা সেটা, এই যে গোষ্ঠীর দ্বন্দ্বগুলো, এবং এগুলাই তিনি বলছেন যে আসাবিয়াই হচ্ছে এমন একটা গোষ্ঠী বন্ধন যেটা ক্ষমতার দিকে প্রভাবিত করে, এবং এটা একটা উপজাতীয় বন্ধন। এই আসাবিয়া শক্তিশালী হয়। এই আসাবিয়া আ আ আসাবিয়ার মধ্যে শক্তি সঞ্চয় হয়। এই আসাবিয়া মানে ওই গুত্রের মধ্যে শক্তি বন্ধন হয়। তারা রাজ্য প্রতিষ্ঠা করে। যখন একটা আসাবিয়া আরেকটা আসাবি, ২ টা আসাবিয়ার মধ্যে তো হয়। হ্যাঁ, যেমন গ্রামে একটু আগে যে উদাহরণ বললাম, দক্ষিণ পাড়া একটা আসাবিয়া, পূর্ব পাড়া একটা আসাবিয়া। হ্যাঁ, দেখা গেল পূর্ব পাড়াকে দক্ষিণ পাড়া পরাজিত করেছে। এই যে পরাজিত করে গ্রামে দখল নিলেন আপনি, মানে রাজ্য প্রতিষ্ঠা করলেন। মানে ইবনে খালদুনের কথা মতো। হ্যাঁ, হ্যাঁ, এই যে রাজ্য প্রতিষ্ঠা হলো মানে একটা শক্তিশালী আসাবিয়া গিয়া আরেকটা রাজ্য প্রতিষ্ঠা করলেন বা ক্ষমতায় করলেন। এখন রাজ্য প্রতিষ্ঠা করে আপনি বিলাসিতায় জীবন ভাসায় দিলেন। ঠিক আছে? আপনি এখন শক্তিশালী হইলেন, সেটা ঠিক আছে। কিছুটা শক্তি সঞ্চয় করতেছেন। হ্যাঁ? এবং কি হলেন? আপনি তখন বিলাসিতায় জীবন ভাসায় দিবেন কিছুদিন পরে, আস্তে, আস্তে আপনার অবক্ষয় হতে পারবে। অবক্ষয় হয়ে আসলে আপনি ধ্বংস হবেন। এবং আসাবিয়ার মধ্যেই আপনার হয়তো অন্তর্কলহ আবার তৈরি হবে। কেউ বলবে যে তোমার কারণে এটা হয়েছে, কেউ বলবে তোমার কারণে এটা হবে। দেখেন, এই আসাবিয়াগুলা আস্তে, আস্তে ধ্বংস হচ্ছে। ঠিক আছে? তখনই আবার এই ক্ষমতার আর পালা-বদল হবে। আবার নতুন একটা আসাবিয়া তৈরি হবে। নতুন দল তৈরি হবে। এই দলগুলো আবার আরেকভাবে আরেকটা চক্রের মধ্যে হাতে চলে যাবে। আবার একটা নতুন আসাবিয়া তৈরি হয়ে আরেকটা গোষ্ঠীর মাধ্যমে আরেকটা রাষ্ট্র ক্ষমতা, রাজ্য ক্ষমতা তৈরি হবে। এই যে এই যে এই যে ইবনে খালদুন যেটা বলছেন সেটা হচ্ছে যে গোষ্ঠীর সংহতির সাথে এটাকে তিনি কানেক্ট করেছেন।
এবং বিলাসিতার সাথে তিনি বলছেন সমাজটা আসলে কে চালাবে? গোষ্ঠীর সংহতি এটা। আর এর পতনের কারণটা কি বলেছেন তিনি? পতনের কারণটা এটাই বলেছেন যে বিলাসিতার জন্য এই পতনগুলো হবে। নতুন কি পুনর্জন্ম হবে? হ্যাঁ, হতে পারে। নতুন পুনর্জন্ম হবে। এই নতুন আসাবিয়া তৈরি হবে। এই গোষ্ঠীগুলা যখন বিলাসিতা করতে, করতে তার ধ্বংস হবে, তখন আবার আরেকটা নতুন বন্ডেজ তৈরি হবে। এই বন্ডেজটাই আবার নতুন আসাবিয়ার জন্ম দিবে। এই নতুন আসাবিয়া আবার নতুন রাজ্যের উত্থান ঘটাবে। ঠিক আছে? তো এইভাবেই, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এইভাবেই চলতে আছে। মানে এটার মানে আচ্ছা, পুরো এটা থেকে কি পরে পরে আমাদের বিকাশ হবে স্যার? এটা থেকে হ্যাঁ, আবার এটা তো সাইকেল। এটাই বলছে। মানে এই দুজনেরটাই কিন্তু একটা সাইকেল। এই সাইকেল গুলা আবার আবার হবে কি বলে আহ আহ মানে সাইকেল তো সাইকেল মানেটা কি? এটা চক্রাকার আবর্তন। হ্যাঁ, ঘুরতে এখন থাকবে, কিন্তু আছে। স্যার এই যে হ্যাঁ, রাষ্ট্র উদ্ভব এবং ধ্বংস, এই তিনটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, এখানেও উনি বলছেন যে দাঁড়ান আপনার বইয়ের ক্ষেত্রে দেখি আমরা, উনি বলছেন যে একটা আহ, রাষ্ট্রের উদ্ভব এবং অবধারিতভাবে তার পতন আছে। এই আসাবিয়ার কারণেই এই পতনগুলো হচ্ছে। হ্যাঁ, যে তিনি বলছেন যে মানুষের মতে রাষ্ট্রেরও বয়স বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। রাষ্ট্রের হয়তো একটা স্তর আছে, এবং তিনি বলছেন যে তখন তার দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন কোন রাষ্ট্র হয়তো আহ 100 বছর বা 120-50 এর বেশি বাঁচতে পারে না। রাষ্ট্রের কয়েকটা স্তর আছে, প্রত্যেকটা স্তরের মধ্যে এই পতনগুলো হবে। এই যে সাইকেলটা তিনি বলছেন, এই সাইকেলটাই হচ্ছে একটা পতনের মানে উত্থান পতন, উত্থান বিকাশ এবং পতন। তিনি বলছেন যে 120 বছরের মধ্যে এই 2-4টা সাইকেল হবে, হয়ে আবার রাষ্ট্রের পতন হবে, আবার এটা থেকে নতুন কিছু বের হয়ে যাবে। মানে স্যার এটা এই একটা আশা বিয়া হ্যাঁ, গুলো ঘটতে থাকবে আর এরকম পরিবর্তন হতে হ্যাঁ, থাকবে। এরকম পরিবর্তন গুলো ঘটতে থাকবে। যেমন রেনেসার মতো এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, রেনেসা তো নিশ্চয়ই একটা পুনর্জন্ম। রেনেসা ইউরোপ একটা আচ্ছাদিত সমাজ থাকে, সেখান থেকে ইউরোপ ঘুরে দাঁড়িয়েছে এরকম। রেনেসা হয়তো একটা সাইকেল আপনি দেখেন নাই, কিন্তু আসাবিয়াতে তিনি তার তথ্যের মতে আসাবিয়ায় আচ্ছা একটা আচ্ছা। সাইকেল হচ্ছে। রেনেসার পরে হয়তো আমরা দেখি নাই যে ইউরোপে বিচিত্র রকম ভাবে তার মধ্যে হয়তো রেনেসা হচ্ছে সমালোচনা স্যার মানে একবারে পরিবর্তন হয়ে যাওয়া আর কি। পরিবর্তন হয়ে গেল। কিন্তু হয়ে আপনারা গেল। দেখেন এই রেনেসাঁর পরে কিন্তু ইউরোপ তো যথাযথভাবে সভ্যতার বিকাশ হয়েছে, তাই না? হ্যাঁ আহ, হয়েছে স্যার। হয়েছে, সভ্যতার বিকাশ হয়েছে। পতনটা আমরা কি এভাবে হয়তো দেখিনি, কিন্তু আপনি যদি ইয়াকে দেখেন, পতন এই যে সরি ইবনে খালদুনকে রিলেট করার চেষ্টা করেন, আপনি কিন্তু দেখতেও পারবেন। আপনি হিটলারের কথা ভাবেন, দেখেন হিটলারের যে ন্যাজি আইডিয়া, তাই না? এটা কিন্তু একটা ওই যে গোষ্ঠী আইডিয়ার মতো, যে হ্যাঁ আমরা হ্যাঁ স্যার। আমরা আর্য। হ্যাঁ, সুতরাং আমরাই হচ্ছে শ্রেষ্ঠ, সেরা। তাই না? এই হ্যাঁ আর্য স্যার। ধারণা থেকে তার জার্মান, ধরে নিলাম সে নতুন রাজ্য দখল করে নাই ধরে, কিন্তু এক্সিস্টিং জার্মান রাজ্যটাকে সে আরো শক্তিশালী করতে চেয়েছে, তাই না? সে অনেক বেশি শক্তিশালী করতে চেয়েছে, কিন্তু হয়তো তার পতনটা ওই গোষ্ঠী সংহতির কারণে, মানে দুর্বলতার কারণে হয় নাই। এটা এমন না যে জার্মানরা হেরেছে, তারা এই মানে সলিডারিটা বা সংহতিটা নষ্ট হয়ে গেছে, তা না কিন্তু না। তারা কিন্তু একেবারে শেষ পর্যন্ত সংহতির মধ্যেই ছিল, কিন্তু মিলিটারি কারণে তারা হেরেছে, মিলিটারি পারপাসে। কিন্তু তারা এরকম না যে ওই ওই বুক বিলাসিতায় যেটা ইবনে খালদুন বলছেন, যে বিশাল বিশাল সভ্যতা তৈরি করে তারা বুক বিলাসিতায় চলে যাবে এবং আস্তে আস্তে তাদের ধ্বংস হবে। হয়তো বিষয়টা জার্মানির ক্ষেত্রে তা না, কিন্তু আসাবিয়া এখানে আছে। অবশ্যই ন্যাজিদের মধ্যে একটা আসাবিয়া আছে। হ্যাঁ, এটাই বলার চেষ্টা করছেন তিনি, যে আসাবিয়ার মধ্যে মানুষ এটা বেশি দেখি আমরা। হ্যাঁ, এবং শক্তিশালী আশাবাদ তৈরি হবে, তার রাজনৈতিক বিপ্লব হবে, তার মধ্যে একটা নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সে একটা প্রশাসনিক কাঠামো সে তার তৈরি করবে, কিন্তু আবার সে ওই দুর্নীতিতে জড়ায় যাবে, হ্যাঁ, বিলাসিতায় জড়ায় যাবে আস্তে আস্তে, তারপরে তার প্রতি পতন হবে। এটা তো মনে হয় একদম সম্ভবও না যে দুর্নীতি থেকে একদম মুক্ত করে একদম ফ্রেশ ভাবে কোনো জায়গায় কোনো রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, আর এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক।
এই জন্য দেখেন যারা বেশি আহ, অনেক সময় অনেক রাষ্ট্র আপনি দেখেন আসাবিয়ার অনেক রিলেশন আপনি বের করতে পারবেন। অনেক রাষ্ট্র যারা যথেষ্ট পরিবারতন্ত্র কায়েম করে, আসাবিয়া পরিবারতন্ত্র বলতে আমি গোত্রতন্ত্রের কথা বলছি, তারা কিন্তু খুব বেশি দিন যে একেবারে সাস্টেইন করতে পারে, নট নেসেসারিলি। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন। হ্যাঁ, এগুলা তো স্যার এখন মনে হয় সেই সে গেলে পাওয়া যাবে, আফ্রিকাতে গেলে সেই গোষ্ঠী করে থাকা। আহ, গোষ্ঠী আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আমাদের রাষ্ট্র এদিকেও ক্ষমতা। আছে কিন্তু এখন ওইভাবে দেখা যায় না আর কি। হ্যাঁ, তবে মানে কিছু কিছু জায়গা আর কি বেশ ভালো প্রকট ভাবে আছে এখন। হ্যাঁ, না কিন্তু আপনি যেটা বলছেন, ধরেন আপনি ওই যে মানে ইবনে খালদুনের কথা ধরে, যে আমরা রাষ্ট্র ক্ষমতা যদি আপনি দখল করেন এবং সেখানে যদি আপনি ওই গোষ্ঠীটাকে প্রাধান্য দেন, তাহলে এটার একটা পতন খুব বেশি অনিবার্য হয়ে যায়, কারণ জনগণের সঙ্গে আচ্ছা তখন আচ্ছা। বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আপনি আফ্রিকার উদাহরণ বলেছেন, আফ্রিকাতে প্রচুর পরিমাণে অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে 90-এর দশকে প্রচুর হয়েছে। এটা হয়েছে ওই ওই যে উপজাতীয় বা জাতিগত সংঘাত থেকে, এথনিসিটি যেটাকে আমরা বলি সোশিওলজির ভাষায়, তাই না? এই এথনিসিটি থেকে প্রচুর পরিমাণ এই কার্যক্রমগুলো হয়েছে। যেমন রুয়ান্ডার কথা বলেন, হুতু এবং তুতসি, এই দুইটা জাতিগোষ্ঠীর মধ্যে এক মাসে প্রায় 80 না মানে 1-1.5 লাখ না আরো বেশি, আমার তো সংখ্যাটা খেয়াল নেই, এক মাসের মধ্যে বেশ। স্যার কি বললেন হ্যাঁ, স্যার, রুয়ান্ডা এটা কি জায়গার নাম? রুয়ান্ডা, রুয়ান্ডা একটা দেশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 90-এর দশকে হুতি এবং তুতসি, এরা বেলজিয়ামের অধীনে ছিল, হুতি এবং তুতসি, এই দুইটা জাতিগোষ্ঠী একটা ক্ষমতায় ছিল। ওই দুইটার মধ্যে আসাবিয়া, খেয়াল করেন। হ্যাঁ, হ্যাঁ, দুইটার মধ্যে আসাবিয়া, শক্তিশালী আসাবিয়া। হ্যাঁ, এবং একটা আরেকটাকে এইভাবে করে। সুতরাং এই যে এই যে অন্তর্দ্বন্দ্বগুলো, অর্থাৎ এটাই তিনি বলার চেষ্টা করছেন যে রাষ্ট্র, তিনি আসলে রিলেট করার চেষ্টা করছেন এইভাবে যে রাষ্ট্রের একটা উত্থান আছে, ঠিক আছে, রাষ্ট্রের উত্থান হয় আসাবিয়ার মাধ্যমে, এবং কিন্তু স্যার তাহলে তো অনিবার্যভাবে। আমাদের, সরি স্যার একটু বলি। জি, জি, তাহলে বলেন বলেন। তাহলে স্যার আমাদের এখানেও কি স্যার এই আশা বিয়ে আছে? আমাদের হতে পারে আসাবিয়া। আমাদের তো এখন ওইভাবে রিলেট করাটা খুব মুশকিল। ধরেন গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রে হয়তো আসাবিয়ার এত শক্তিশালী ধারণাটা নাই, কিন্তু যেখানে গণতন্ত্র না থাকবে সেখানে কিন্তু মানে এই আসাবিয়া গুলো দেখা যেতে পারে। যেখানে রাজতন্ত্র আছে সেখানে কিন্তু আপনি এই আসাবিয়া গুলো দেখবেন, বিশেষ তাহলে তো করে। নেপালে, হ্যাঁ, নেপালে তো নেপালে আবার আপনি স্যার কিছু দেখতে পারেন, বা আরব রাজা আরব চলে। হ্যাঁ, আরব ভূখণ্ডে আপনি কিন্তু এখনো এগুলা কিন্তু দেখতে পান। আরবদের মধ্যে কিন্তু এখনো বিভিন্ন গোত্রের ভাগ আছে, এগুলা হতে পারে। বা যে সমস্ত দেশগুলোতে আছে, পাকিস্তানের কথাও আপনি যদি কিছু কিছু ভাবেন, বিভিন্ন ধরনের গোত্র সংহতির বিষয়টা অত্যন্ত প্রবল, বিশেষ করে উপজাতীয় গুলার মধ্যে। হ্যাঁ, তারা কিন্তু এই যে বেদুইন, হ্যাঁ, বা যারা পাহাড়ি, তাদের মধ্যে প্রচন্ড রকম এই পাকিস্তানি গোত্রের বিষয়টা খুব মারাত্মক। হ্যাঁ, এরকম আছে, এরকম হতে পারে। অ্যারাবিয়ার কথা আমরা বলা হচ্ছে, আরবের বিভিন্ন, মিডিল ইস্টের বিভিন্ন জাতি, আফ্রিকার কথা আপনি বলেছেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু এই আসাবিয়ার সংহতি প্রবল। এই যে ইয়ামেনে যে গন্ডগোলটা হচ্ছে, দেখেন একটা গোত্র আরেকটা গোত্রকে বা বিভিন্ন অন্তর্দূত গুলোর মধ্যে দিয়ে তারা আসলে ক্ষমতা যেতে চাচ্ছে, এই আসাবিয়া শক্তিশালী করতে চাচ্ছে, ঠিক আছে। সিরিয়াতেও একই কাহিনী। হ্যাঁ, আশা সব বিয়া মানে স্যার মানে বোঝানো হচ্ছে হ্যাঁ, যে ক্ষমতা যে একজন হ্যাঁ, প্রভাব হ্যাঁ, খাটিয়ে নিয়ে নিচ্ছে, এই জিনিসটাই তো আশা বিয়া আর কি হ্যাঁ, মানে। এই বিষয় মানে এরকম। এটাই, মানে সে তার গোষ্ঠীর কেন্দ্রিক একটা ক্ষমতা চাচ্ছে, যে তারা ক্ষমতা থাকবে। হ্যাঁ, যে অন্যরা আচ্ছা না, আচ্ছা। আমার গোষ্ঠীর লোকজন ক্ষমতায় থাকবে। মানে আসাবের মূল বিষয়টা হচ্ছে তাই, যে আমার গোষ্ঠীর লোকজন ক্ষমতায় থাকবে, এবং আচ্ছা আচ্ছা রাজনীতির আচ্ছা। এটাই। যেমন এটা আমাদের দেশে হয়তো আপনি ঠিক ওইভাবে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু কিন্তু এখনো তো স্যার পরিবর্তন হয় নাই, যদি স্যার হয় তাহলে বোঝা যাবে আর কি। না, ওই যে আমাদের না, এখানে একটু আপনাকে বুঝতে হবে, জনগণ একটা বিভিন্ন, আর গোষ্ঠীর কেন্দ্রিকতাটা আরো বেশি অন্যরকম। আপনি খেয়াল করেন, মানে একটা লিনেজ থেকে, আপনি সোশিওলজি ছাত্র, এটা বুঝতে হবে আপনাকে। ওই বাংলাদেশের এন্টায়ার জনগোষ্ঠীর সাথে আসাবিয়াকে মিলানো একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যে সমাজগুলো যুগপৎ ভাবে
ঐতিহ্যগতভাবে গোত্র প্রধান, যেমন আরবের প্রত্যেকটা দেশ ঐতিহ্যগতভাবে গোত্র প্রধান। সুতরাং সেইখানে আপনি আসাবি, এই জন্য তার উদাহরণগুলা তিনি আসাবির কথা বলছেন, কারণ তিনি খেয়াল করেন তিনি কিন্তু একজন তিউনিসিয়ার অধিবাসী, একজন আচ্ছা আরব, আচ্ছা একজন আরব। সুতরাং তিনি উদাহরণগুলো কিন্তু হয়তোবা তার মাথায় ওই 1300 সালে তার জন্ম, খুব বিখ্যাত সমাজবিজ্ঞানী তিনি। হ্যাঁ, ওই ওই সময় যে তিনি এই বিষয়গুলো ভেবেছেন সমাজ বিজ্ঞানে, এটা তো একটা দুর্দান্ত। বা সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে না, মানে সভ্যতার কিভাবে বিকাশ হচ্ছে, তিনি তখন ভেবেছেন। তিনি তো ওই যে ওই একজন আরব বলতে পারেন, বা একজন উত্তর আফ্রিকার মানুষ বলতে পারেন, তিউনিসিয়ার, ঠিক আছে। এবং সেখানে তিনি এই উত্থান পতনগুলো তিনি দেখছেন। হ্যাঁ, সুতরাং আহ, এটা খুব ইন্টারেস্টিং যে আসাবিয়ার মাধ্যম দিয়ে সমাজের যে যুগপৎ পরিবর্তনগুলো তিনি দেখছেন। আহ এটা ইতিহাসে বা রাষ্ট্রের একটা বহুমাত্রিক আলোচনা। হ্যাঁ, এবং এটাই 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 দেখবেন, যেমন এটার মূল কথাটাই হচ্ছে যে গোত্র থেকে বা আত্মীয়তার ধারণা থেকে গোষ্ঠী চেতনাটা যেটা আসছে, সেটাই আসলে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আহ একটা সংহতি তৈরি করতে পারে। ঠিক আছে, আমি দেখব, আমি এটার আরো কোনো একটু বা শর্ট, মানে আরো সংক্ষিপ্ত এবং খুব স্পেসিফিক কোনো আলোচনায় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এটা খুব একটা ভালো ধারণা, যেটা কিভাবে রাষ্ট্র ক্ষমতা বিকশিত হয়, কিভাবে তার দখলটা আসে, কিভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, বিলাসিতা কখন শুরু হয়, এবং বিলাসিতা করে আসাবিয়া গুলো দুর্বল হয়, আবার নতুন। হ্যাঁ, এখন এবং মুঘল আমলেও কি আপনি এটা দেখতে পারেন, হতে পারে। মুঘলরা যে এখানে এসছে, তারা কিন্তু একটা গোত্রের ধারণাই প্রকাশ করছে তারা। এবং মুঘলদের হ্যাঁ পতনগুলো মুঘল তো, হ্যাঁ, মুঘলদের পতনগুলো কিন্তু তাই এই কারণেই হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ ওই যে ভোগ বিলাসে বড় বড়, ওই যে বলেছেন উনি, বড় বড় বিল্ডিং তৈরি করা, এই করা, প্যালেস, এটা সেটা, তাই না? হ্যাঁ, তো এটা হ্যারেম, এটা সেটা করে আহ আস্তে আস্তে, অর্থাৎ আচ্ছা আমরা একটা তো একতা, গণতন্ত্রের সাথে তাহলে এটা আসলে যায় না এটা বলতেছে নাকি? যায় না, সেটা বলা যাবে, আপনি রিলেট করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ রিলেট করতে পারবেন, কারণ আসাবিয়া কে যদি আপনি ট্যাকেল করতে চান, নিঃসন্দেহে জনগণ তো একটা গুরুত্বপূর্ণ অংশ। আসাবিয়া শক্তিশালী, সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে তো জনগণের একটা অংশগ্রহণ লাগবে। আপনি কি রাষ্ট্র চালাইতে পারবেন সাধারণ জনগণকে ছাড়া? তা তো পারবেন না। আপনার না গুত্র না থাকতে স্যার। পারে ক্ষমতায়, কিন্তু জনগণকে লাগবে। কিন্তু আসাবিয়া পরবর্তীতে যেটা করে, সেটা হচ্ছে সে তার ওই জনগণের সাথে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আচ্ছা তো। আচ্ছা স্যার। পতন, হ্যাঁ এখন তো হ্যাঁ, স্যার মানুষের পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতার পরিবর্তন ঘটেছে, অনেক কিছু শিখেছে জেনেছে। হ্যাঁ, হ্যাঁ, জনগণের সাথে যখন সে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই যে ওইটাই বলেছে, ভোগ বিলাসে সে যখন লিপ্ত হয়ে যাচ্ছে, জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে, তখনই এই আসাবিয়ার পতন হচ্ছে। মানে তখনই আপনি বলেন যে সভ্যতার পতন হচ্ছে। খুব দারুণ একটা ধারণা। আমি আরো কিছু ডকুমেন্ট আরো যদি সংক্ষেপে পাই, আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা একটা খুব জি ভালো স্যার জি ধারণা, স্যার। যে আমরা এটা কিন্তু সোশিওলজির একদম কোর ধারণা। উনি কিন্তু একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী। এই যে একটু আগে যেমন বললাম যে তিনি তিউনিসের থেকে এসেছেন, এবং তিনি 1300-1400 সালে তার জন্ম, 1359 মনে হয়। হ্যাঁ, এবং দেখেন শুধুমাত্র এই আরব হওয়ার কারণে তিনি সমাজবিজ্ঞানের তার জায়গাটা ধরতে পারেন নাই, বা তাকে আমরা সেভাবে স্বীকার করি না। আমরা ডুকে, মার্কস, তাদেরকে নিয়ে সব কথা বলি, কিন্তু আমাদেরকে আসলে ইবনে খালদুন, তার আল মুকাদ্দিমা, একটা বিখ্যাত সমাজতন্ত্রের বই, সমাজ। হ্যাঁ স্যার। ওরা আমরা তো স্যার এদিকে আমাদের পশ্চিম এই যে আমাদের যে ভারতীয় উপমহাদেশের যে টেরিটরিতে আমরা থাকি আর কি, আমাদের এখানেও তো ওরা ভালো কিছু আসলে হলে পরেও সেটাকে সম্মতি দিতে চায় না। ওদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি থাকে হ্যাঁ, তাহলে সেটাকে ওরা ই করে। এটাই এটাই আর কি, এটাই। তো আমি এই আসাবিয়ার আলোচনার আরেকটা সংক্ষিপ্ত ভাষণ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খুব ভালো জি লাগলো স্যার। আপনাদের সাথে কথা বলে। আহ তাহলে আজকে স্যার আমরা শেষ জানি না করবো। স্যার, মানে মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছি কিনা। না, 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 এটা সহজ, একদম সহজ। আমি আরো একটু সংক্ষিপ্ত দিব। এটাই কি রিলেট করেন যে সভ্যতা আসলে কিভাবে বিকশিত হচ্ছে, মানে মানে গোষ্ঠীগুলো ক্ষমতাটা দখল করছে, গোষ্ঠীগুলো জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এক সময়।
হ্যাঁ, এবং আবার তাদের পতন হচ্ছে, আবার এইটা থেকে নতুন আরেকটা আসছে, এটাই আসাবিয়া। হ্যাঁ, তো এই আমরা অন্যটা টর্নেডোটা যতটা পরে, আমরা যেহেতু সমাজ বিজ্ঞানের এটা, আমরা এটার উপরেই ফোকাসটা বেশি করব। ঠিক আছে, এটাকে আমি একটা শর্ট নোট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বানিয়ে। আচ্ছা, স্যার হ্যাঁ। আজকের বইটা কি স্যার ইবনে ও, খালদুনের? না না না, আমরা তো ওই বইটাই পড়ছি যেটা আমরা দিয়েছি আচ্ছা অলরেডি, ওই চ্যাপ্টারটাই এখনো আমরা আছি। নেক্সট ক্লাসে আমরা ওইটাই আমরা একটা বই পড়ছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু হ্যাঁ, আলাইকুম আজকে স্যার। আজকে থাকি, শুভরাত্রি, সবাই ভালো থাকেন।